এর মাধ্যমে যে কন্ট্রোল এরিয়া নেটওয়ার্ক যে প্রোটোকল সিস্টেমটা আছে, এটা এমন একটা স্ট্যান্ডার্ড যেটার মাধ্যমে কি করব আমরা মাইক্রো কন্ট্রোলার বেজ এমবেডেড সিস্টেমে আমরা আদার ডিভাইস গুলোর সাথে কমিউনিকেশন করব কিভাবে উইদাউট এনি হোস্ট অফ কম্পিউটার। এখন এই যে ক্যানভাসটা আছে, এই ক্যানভাসে অনেকগুলো ইম্পর্টেন্ট ফিচার আছে, তার প্রোটোকল স্ট্রাকচারে অনেকগুলো ফিচার আছে, বিশেষ করে আদার কমিউনিকেশন প্রোটোকল স্ট্রাকচারে এটা সাধারণত ব্রডকাস্ট টাইপ অফ বাস। তোমরা দেখবা আমরা সাধারণত কাস্টিং 3 প্রকার, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, একটা হলো ব্রডকাস্ট, তাই না? 3 প্রকার কাস্ট। ইউনিকাস্ট এটাকে আমরা বলবো ওয়ান টু ওয়ান ওয়ে কমিউনিকেশন। মাল্টিকাস্ট একটা ব্রডকাস্ট। মাল্টিকাস্ট মানে কি ওয়ান টু পার্টিকুলার গ্রুপ। আর ব্রডকাস্ট হলো মেনি টু মেনি। আমরা যেমন ডাটাবেজে ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান। বাট ব্রডকাস্ট হলো আবার দেখা যাচ্ছে যে ওয়ান টু পার্টিকুলার গ্রুপ মেনি, যেমন টিভি ব্রডকাস্টিং অনেকটা ওরকম। তো এই যে ক্যানভাসটা আছে, এই ক্যানভাসের প্রোটোকল স্ট্রাকচার বা বাস ক্যাটাগরি হলো ব্রডকাস্ট ম্যানারে, অর্থাৎ সে ওয়ান টু মেনি, যখন ওর কাছে কোন ডাটা হবে সে যখন ট্রান্সমিট করবে ব্রডকাস্ট ম্যানারে ট্রান্সমিট করবে। দ্যাট মিনস ওর কাছে যখন আসবে দ্য ইনফরমেশন ইজ ট্রান্সমিটেড টু দ্য অল নোডস। এটাকে আমরা অনেক সময় হাবের সাথে তুলনা করতে পারি। হাব যেমন সুইচ পার্টিকুলার ডিভাইসে পার্টিকুলার লিঙ্কে ডাটাগুলো ট্রান্সমিট করে, হাব কিন্তু সকলের কাছে আমাদের পাঠিয়ে দেয়। এই জন্য সুইচকে অনেক সময় ইন্টেলিজেন্স সুইচের ডিভাইসে বলা, বাট হাব কিন্তু ইন্টেলিজেন্স না, ঠিক আছে? তো অনেকটা হাবের স্ট্রাকচারে কাজগুলো আমাদের করতে পারে। যেমন নোড গুলা কি কি হইতে পারে, অল নোডে পাঠাইতে পারে। সে নোড গুলো হইতে পারে একটা সেন্সর, একটা মাইক্রো কন্ট্রোলার, একটা গেটও হইতে পারে। সে কি করে সব মেসেজ গুলা পার্টিকুলার সব নোডে সে পাঠায় দেয়। এটা হলো ক্যানভাসের মূল স্ট্রাকচার বা মূল কাজ। এখন হোয়াই ক্যান, আমাদের এই ক্যানটা কেন আসলো? একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা আগেই বলছি যে বিশেষ করে টেকনোলজি আর ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমাদের যদি সেন্ট্রাল কোনো কম্পিউটার বা কম্পিউটার মধ্যে কন্ট্রোল না করে আমি যদি ছোট্ট একটা ডিভাইস বা ডেভেলপ করে সেন্ট্রাল কমিউনিকেশন প্রোটোকল ডেভেলপ করার মাধ্যমে আমরা আদার ইলেকট্রনিক ডিভাইসগুলোর সাথে কমিউনিকেশন করতে পারি, যেখানে আমাদের খরচ কম্পেয়ার টু অনেক কমে যাবে। এখন এই যে আমি একটা কন্ট্রোলার বেস সিস্টেম ডেভেলপ করছি, বাট আমাদের ডেভেলপ করার পর আমাদের কম্পিউটার সিস্টেম কোনো ইউজ না করে আদার যে পেরিফেরাল ডিভাইসগুলোর সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করতে হচ্ছে, সেটা অবশ্যই আমাদের ক্যান প্রোটোকলটা অনেক ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। বিশেষ করে আমাদের ট্রান্সমিশন কন্ট্রোলটা, ইঞ্জিন কন্ট্রোল ইউনিট, আদার মডার্ন ভেহিকল বা ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি বা মেনি টু মেনি, এই ক্ষেত্রে আমাদের অনেক ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। প্লাস আমাদের যে কস্ট অফ দা কস্টিংটা অনেক বড় ফ্যাক্টর হয় ক্যানভাসের ক্ষেত্রে, যে পেরিফেরাল ডিভাইসগুলোর মধ্যে আমরা ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবো। তাহলে কি এই ক্যানের মাধ্যমে যখন ইমপ্লিমেন্ট করা হলো প্রোটোকল, তখন দেখা যাচ্ছে যে এই অ্যাপ্লিকেশন টাইপ গুলা, পার্টিকুলার অ্যাপ্লিকেশন টাইপ গুলা যে কম্পিউটার যে সিস্টেম স্ট্রাকচার সেটা থেকে বেরোয় মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেমে আমরা সরাসরি ইমপ্লিমেন্ট করে কস্টিংটা কমায় আনতে পারছি। এই যে কন্ট্রোল এরিয়া নেটওয়ার্ক আছে, এটা আসলে কোন কোন জায়গায় অ্যাপ্লিকেশন করবে? তো সাধারণত এটা ইনিশিয়ালি টার্গেট করা হয়েছিল প্রথম যখন ডেভেলপ করা হয়েছিল, বিশেষ করে ডিজাইন টার্গেট টু দা কমিউনিকেশন ইস্যু, বিশেষ করে যেখানে ভেহিকল কমিউনিকেশনের ক্ষেত্রে উইদিন দা ভেহিকলের ক্ষেত্রে এই টার্গেট করে প্রথম ইনিশিয়াল অবস্থায় এই ক্যানভাস অর্থাৎ কন্ট্রোল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকলটা ডিজাইন করা হয়। বাট পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটার সাথে ডিউ টু দ্য ফিচার অফ ইটস অফার, এত ভালো ভালো কিছু অফার করে, ফিচার অফার করে, সেটার জন্য অনেক ভেরিয়াস আদার ফিল্ড এটা ইমপ্লিমেন্ট করা শুরু হয়েছে। সেটা যদি আমি অ্যাপ্লিকেশন দিয়ে একটা দেখি যে অটোমেটিভ প্যাসেঞ্জার ভেহিকল, ট্রাক, বাসেস, এটা হলো ইম্পর্টেন্ট ডকুমেন্ট সাধারণত ভেহিকলের জন্য ডেভেলপ করা হয়েছে। তারপর ইলেকট্রিক ইকুইপমেন্ট বা এভিয়েশন বা নেভিগেশন ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বা মেকানিক্যাল, অর্থাৎ যে কোনো ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, সেটা হতে পারে আইওটি বেস, সেটা হতে আরো ইন্ডাস্ট্রি বেস, সেটা হতে পারে অটোমেশন, এলিভেটর বা এসকেলেটর, কোন একটা বিল্ডিং অটোমেশনের ক্ষেত্রে, মেডিকেল ইনস্ট্রুমেন্টের অটোমেশনের ক্ষেত্রে,
বিশেষ করে আমরা জানি যে এমবেডেড সিস্টেম গুলা যে কোনো জায়গায় আমরা ডেভেলপ করতেছি, সাধারণত একটা পার্টিকুলার একটা স্পেসিফিক টাস্ক সম্পূর্ণ করার জন্য ডেভেলপ করতেছি। তো এই যে এমবেডেড সিস্টেমের সাথে আদার পেরিফেরাল ডিভাইস গুলো কমিউনিকেশন যেখানে যেখানে ডেভেলপ করা সম্ভব সেই জায়গায় আমার পুরাটাই ক্যানভাসটা ডেভেলপ করা এবং ইমপ্লিমেন্ট করা শুরু হয়েছে। তো এই ক্যানভাসের যে লেয়ার আর্কিটেকচার, অর্থাৎ আমরা জানি যে প্রতিটা প্রোটোকলের স্ট্রাকচারের কিছু লেয়ার আর্কিটেকচার থাকে, তাই না? আমরা যদি যেটা ওএসআই মডেল দেখি, ওএসআই মডেলের সাধারণত 7টা লেয়ার থাকে, তাই না? ফিজিক্যাল, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্টেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন। যদি টিসিপি আইপি দেখি, তো টিসিপি আইপির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই 4টা লেয়ার থাকবে, আর এই 3টা লেয়ার একটা হয়ে অ্যাপ্লিকেশন লেয়ার আমাদের যুক্ত হবে, তাই না? অ্যাপ্লিকেশন লেয়ার যুক্ত হবে। দ্যাট মিনস দিস ইজ কল ওএসআই মডেলের লেয়ার, আমাদের 7টা লেয়ার। এটা টিসিপি হলে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের চলে যাবে 5টা, আগের 4টা ঠিক থাকবে, 2-3টা মিলে অ্যাপ্লিকেশন লেয়ার। বাট এই যে ক্যানভাস ক্যান যে প্রোটোকলটা ডিজাইন করছে তাকে তো একটা লেয়ার অনুপাতে কাজ করতে হবে, কিন্তু একটা লেয়ার অনুপাতে কাজ করতে হবে, তো মডেলিং বা লেয়ার কাজ করতে হবে। একটা ডিভাইস একটা অন্য ডিভাইসের কমিউনিকেশন করার জন্য কি কি মেনলি স্ট্রাকচার গুলো থাকে, কি কি লেয়ার গুলো থাকে পার হয়ে যেতে হয়, সেটা সম্পূর্ণ করে কিন্তু তাকে আমাকে এগুলো সম্পূর্ণ করতে হবে সেই পার্টিকুলার ক্যানভাসে। তো এই ক্যানভাসের আমি যদি প্রথম যে তোমরা যদি আমরা এখানে দেখি যে স্ট্রাকচারের ডায়াগ্রামের মধ্যে ডাটা লিঙ্ক লেয়ার, তাই না? ইম্পর্টেন্ট একটা পার্ট হলো ডাটা লিঙ্ক লেয়ার। এখন এই লেয়ারটার কি রেসপন্সিবল? আমরা জানি যে ফিজিক্যাল লেয়ার সাধারণত ফিজিক্যাল ইকুইপমেন্ট মাল্টিপল যেগুলো কাজ করে, ডাটা লিঙ্ক লেয়ার কি করে? নোড টু নোড ডেলিভারি, একটা নোড থেকে আরেকটা নোড কমিউনিকেশন, সেশন, নোড টু নোড ডেলিভারি, কোন সময় ইরর কন্ট্রোল, ফ্রেমিং, এগুলো অনেক সময় দেখায়। তো আমাদের এই যে ক্যানভাস বা ক্যান প্রোটোকল আছে, এইখানে এই ডাটা লিঙ্ক লেয়ার, তার 7টা লেয়ার আছে, তার নিজস্ব একটা লেয়ার কনফিগারেশন আছে, সেখানে একটা ডাটা লিঙ্ক লেয়ার আছে। এইটার কাজ হলো নোড টু নোড, একটা নোড থেকে অন্য নোডে ডাটা ট্রান্সফার করা, এবং এট এ টাইম বিশেষ করে কানেকশন এস্টাবলিশমেন্ট ফেজ এবং কানেকশন টার্মিনেট ফেজও তাকে কমপ্লিট করে সেই সাধারণত ডাটা লিঙ্ক লেয়ার। আমরা জানি যে একটা কমিউনিকেশন যখন এস্টাবলিশ করবে সাধারণত 3টা ফেজ, একটা কানেকশন এস্টাবলিশমেন্ট ফেজ, ডাটা ট্রান্সফার ফেজ, কানেকশন টার্মিনেশন ফেজ, তারপর অথবা কানেকশন রিলিজ ফেজ। তো এই লেয়ারে ডাটা লিঙ্ক লেয়ার অর্থাৎ ক্যানভাসের লেয়ারটার কাজ হলো নোড টু, একটা নোড থেকে আরেকটা নোড টুকে নোড টু ডেলিভার করা, প্লাস আমি আগে বলছি যে ইরর কারেকশন এবং ডিটেকশন করে এই লেয়ারটা, এই যে ডাটা লিঙ্ক লেয়ারটা, এখানে কিন্তু ইরর কারেকশন এবং ডিটেকশন হয়। তো ইরর কারেকশন ডিটেকশন বিভিন্ন টেকনিক আছে, তাই না? ঠিক আছে, সাইক্লিক রিডান্ডেন্সি চেক, ভার্টিক্যাল রিডান্ডেন্সি চেক, তাই না? সিঙ্গেল বিট ইরর, মাল্টি বিট ইরর, তারপর প্যারিটি চেক গুলো কারেকশন করতে হবে। এই টোটাল মেকানিজমটা ঘটে সাধারণত আমাদের এই ডাটা লিঙ্ক লেয়ারে, তাই না? ক্যানভাসের ডাটা লিঙ্ক লেয়ারে এই মেকানিজমটা টোটাল আমাদের ঘটে। এখন এই যে ডাটা লিঙ্ক লেয়ারটা আছে, সেই ডাটা লিঙ্ক লেয়ারটা আবার ডাটা লিঙ্ক লেয়ার সাব ডিভাইডেড ইনটু 2 সাব লেয়ার। এটা আবার 2টা সাব লেয়ারে আমাদের ভাগ করা হয়েছে। একটা হলো ম্যাক আর একটা হলো এলএলসি। একটা হলো ম্যাক আর একটা হলো এলএলসি। ম্যাক মানে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, এলএলসি মানে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল। তো ম্যাক কিভাবে ডিফাইন করে? আমরা জানি যে প্রতিটা ডিভাইসের, যখন একটা ডিভাইস একটা কমিউনিকেশন করবে তার একটা কিন্তু অ্যাড্রেস আছে যেটা হলো ম্যাক অ্যাড্রেস। তো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল এটা কি করে ডিফাইন করবে? ওই পার্টিকুলার ডিভাইসটা একটা মিডিয়ামকে অ্যাক্সেস করতে পারতেছে কিনা নাই, তাছাড়া তার এনক্যাপসুলেশন, ডিক্যাপসুলেশন, তারপর ইরর রিসেপশন বা সিগন্যালিং গুলা এই সাধারণত ম্যাক মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে আমার রেসপন্সিবল করবে এই আমাদের ক্যানভাসের। আরেকটা হলো লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল। সাপোজ ধরো আমি যদি প্যাকেট ট্রেসারের কথাই বলি, একটা কম্পিউটার আছে, প্যাকেট ট্রেসার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার। তুমি এখন কি করলে? একটা ওয়্যারের মাধ্যমে এটা এইভাবে এটার সাথে এটা কানেকশন দিলাম। এখন ভাবতে চাচ্ছ যে ডাটা ট্রান্সমিট করতে চাচ্ছ, এই ওয়্যারের মাধ্যমে কানেকশন দিলে কি ডাটা ট্রান্সমিট হবে? এখানে তার আইপি অ্যাড্রেস, এখানে তার আইপি অ্যাড্রেসের সাথে একটা লিঙ্ক আপ এস্টাবলিশমেন্ট করতে হবে, মানে লজিক্যালি লিঙ্ক তোমাকে এস্টাবলিশমেন্ট করতে হবে, তাইলে না ডাটাটা
ট্রান্সমিট হবে, কারণ সেখানে ফ্রেম কন্ট্রোল করতে হবে, ওভারলোড নোটিফিকেশন থাকতে পারে, রিকভারি ম্যানেজমেন্ট থাকতে পারে। তো এই যে বিষয়গুলো, অর্থাৎ আমার ম্যাক ডিভাইস গুলো একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের আমার কমিউনিকেশন ঠিক এস্টাবলিশ হয়েছে, বা দেখা যাচ্ছে যে আমার কমিউনিকেশন এস্টাবলিশ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের লজিক্যালি কানেকশন গুলা ডাটা ট্রান্সমিট হচ্ছে না। শুধু আমার যদি একটা পার্টিকুলার বিষয়ে আমি যদি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলে করতে চাই বা ডাটা ট্রান্সমিট করতে চাই, তখন আমাকে লজিক্যালি লিঙ্ক গুলো এস্টাবলিশ করতে হবে। আমি যখন প্যাকেট প্রেসারের কথা বললাম, সেটা দেখা যাচ্ছে যে আমাদের অবশ্যই এই ডিভাইসের সাথে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসে আমাদের লজিক্যাল কানেকশন এস্টাবলিশমেন্ট করতে হবে। কারণ ফ্রেম গুলা যে ধরবে, ক্যাপচার করবে, ফ্রেমিং করা, রিসিভ করা, প্রোগ্রাম ডিটেকশন করা, এই টেকনিক গুলা সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের এই লজিক্যাল লিঙ্ক কন্ট্রোলের মাধ্যমে আমাদেরকে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোলের মাধ্যমে এস্টাবলিশমেন্ট করতে হবে। এই ডাটা লিঙ্ক লেয়ারে যেহেতু আমাদের কাজগুলো সম্পূর্ণ করা হয়, এই ডাটা লিঙ্ক লেয়ার দুটো পার্ট। একটা হলো কাজ হলো সাধারণত ওয়্যারেবল কানেকশন, সেটা ওয়্যারলেসও কানেকশন হতে পারে। আর একটা হলো লজিক্যাল ইকুইপমেন্ট গুলা সার্ভিস দিবে বা ইকুইপমেন্ট গুলা ইনশিওর করবে। এই দুইটা যদি ইনশিওর করতে পারে, তাহলে আমাদের টোটাল কমিউনিকেশনটা মোটামুটি এস্টাবলিশমেন্ট হবে। ঠিক আছে। একটা বিষয় হলো এখানে একটা লেয়ার রেসপন্সিবল থাকে, যেটা হলো ফিজিক্যাল লেয়ার। আমাদের ক্যানভাসের অন্যতম ইম্পর্টেন্ট পার্ট হলো ফিজিক্যাল লেয়ার। এই লেয়ারের ইম্পর্টেন্ট রেসপন্সিবল কি র ডাটা গুলোকে ট্রান্সমিশন করা, বিশেষ করে প্যারামিটার স্পেসিফাইড, কত ভোল্টেজ লেভেল আছে, টাইমিং কেমন, ডাটা ট্রান্সমিট রেস কেমন, কানেকশন গুলো কিনা না, এই ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে আমরা ডিফাইন করব। ঠিক আছে। এখন এই ক্যান যে স্পেসিফাই প্রোটোকল, এই যে ক্যান স্পেসিফিকেশন, যে ক্যান প্রোটোকল ফিজিক্যাল লেয়ার, আসলে কত স্ট্যান্ডার্ডে এই প্রোটোকল গুলা কাজ করে। এটা সাধারণত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের অনুপাতে 3 পার্টস আছে। 3 পার্টস আমাদের দেখা যাচ্ছে যে আছে। তো 3 পার্টস এর মধ্যে আমরা যদি ইম্পর্টেন্ট দেখি, একটা হলো ISO 11898, এটা হলো 180। এই পার্টটা কন্টেন করে কি ডাটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যালের যে সিগন্যালের লিঙ্ক গুলা, এটা সাধারণত এই স্ট্যান্ডার্ডের মধ্যে দিয়ে ফলো করে, কারণ এই স্পেসিফাই করে। একটা হলো যে এই স্ট্যান্ডার্ড 2 যেটা ভার্সন, হাই স্পিড ক্যান, অনেক হাইলি ডাটা ট্রান্সফার, বিশেষ করে 1 মেগাবিট/সেকেন্ডের পাওয়ার ট্রেন বা আদার ডাটা গুলা ভেহিকলের ক্ষেত্রে ট্রান্সমিটে, তখন এই স্ট্যান্ডার্ডটা আমরা ইউজ করি। আর লো স্পিড ক্যান গুলোর মধ্যে সাধারণত 125 কিলোবিট/সেকেন্ড, অথবা দেখা যাচ্ছে যে আরো লো স্পিডের ক্ষেত্রে সাধারণত আমাদের ক্রিটিক্যাল ফ্যাক্টরে এই স্ট্যান্ডার্ডটা ইউজ করা হয়। ঠিক আছে। তো এই যে প্রোটোকল আমরা জানি, এই যে সেট অফ রুলস, মানে একটা কমিউনিকেশন এস্টাবলিশ করবে, মানে ক্যানেরও তাকে একটা প্রোটোকল বা লেয়ার ফলো করে একটা ডাটাগুলো ট্রান্সমিট করতে হচ্ছে। এখন এই যে ডাটাগুলো ট্রান্সমিট করবে, তার কিন্তু বিভিন্ন স্ট্রাকচার আছে, যেটাগুলো ফ্রেমিং বলা হয়। ডাটা ট্রান্সমিটার রিসিভের মধ্যে বিশেষ করে অপারেটিং সিস্টেম, তার অ্যাপ্লিকেশন প্রসিডিউর, নেটওয়ার্ক ম্যানেজ, অল যে ফাংশন গুলো কাজ করবে তাকে বলা ফ্রেমিং করতে হয়। তার ফ্রেম স্ট্রাকচার আছে, তার গঠন বাই গঠন স্ট্রাকচার আছে। তো যেমন আমরা যদি একটা ফ্রেম যদি দেখি যে প্রতিটার জন্য ওয়াইফাই এর ফ্রেমিং স্ট্রাকচার আছে, ওয়্যারলেস কমিউনিকেশন একটা ফ্রেমিং স্ট্রাকচার আছে। ঠিক তেমনি এই ক্যান ফ্রেমিং এর যে অনেকগুলো পার্ট আছে। একটা হলো বাস আইডিয়াল থাকতে পারে, এসওএফ, আইডেন্টিফায়ার, আরটিআর, আইডি, ডিএলসি, ডাটা ট্রান্সফার, সিআরসি, ডিএল, এগুলো হলো তার ফ্রেমিং স্ট্রাকচার। এখন আমরা তার ফ্রেমিং স্ট্রাকচার গুলো দেখার চেষ্টা করবো। তো প্রথমে যে যদি আলোচনা করি এসওএফ। এসওএফ মানে কি স্টার্ট অফ ফ্রেম, অর্থাৎ আমি যখন ডাটাটা ট্রান্সমিট করলাম, আমি ইন্ডিকেট করছি যে হ্যাঁ আমার ডাটা ট্রান্সমিট শুরু হয়েছে। এই যে শুরু হয়েছে, এই ইন্ডিকেশনটা করবে এসওএফ, স্টার্ট অফ ফ্রেম দ্বারা। অর্থাৎ বিট গুলা কি 1 বিট না 0 বিট, অর্থাৎ স্ট্যান্ডার্ড হলো এটা হলো আমাদের এসওএফ। হলো আইডেন্টিফায়ার, এখানে একটা পার্ট থাকে যেটা সাধারণত 2.0 ভার্সন অ্যাপ্লিকেশন করা। অর্থাৎ এটা কি করবে, আমাদের যে মেসেজ আইডেন্টিফাই গুলো, অর্থাৎ প্রায়োরিটি অনুপাতে কোন ডাটা ফ্রেম গুলো যাবে, কোন ডাটা গুলো আগে যেতে পারে বা কোনটা পরে যেতে পারে, এই যেগুলাকে ডিফাইন করা, এই ডিফাইন গুলা সাধারণত আইডেন্টিফাই মাধ্যমে আমরা করবো।
একটা হলো আরটিআর অর্থাৎ রিমোট ট্রান্সমিশন রিকোয়েস্ট। আমরা জানি যে ডাটা যখন ট্রান্সমিট করবে তখন আমাকে অনেক সময় ওয়্যার মিডিয়াম হতে পারে অথবা রিমোটলি আমরা ট্রান্সমিট করতে পারি। এখন এই যে রিমোট ট্রান্সমিট রিকোয়েস্ট গুলো যে মাধ্যমে করবো সেটা সাধারণত আরটিআর এর মাধ্যমে। যেটা কি ডিফাইন করবে, সেগুলো ফ্রেমটা টাইপ কেমন, রিমোটের ফ্রেমটা কেমন, ডাটার ফ্রেমটা কেমন, এটা বিট প্যাটার্ন কেমন, এগুলা সাধারণত আরটিআর এর মাধ্যমে আমাদের ডিফাইন করবে। আরেকটা পার্ট হলো যেটা আমরা ফ্রেমের মধ্যে দেখছি, একটা হলো কন্ট্রোল ফিল্ড। যে কন্ট্রোল ফিল্ডের মধ্যে আমাদের ইউজার ডিফাইন ফাংশন গুলাকে অনেকগুলো পার্ট থাকে, যেটা হলো আইডিই অর্থাৎ আইডেন্টিফায়ার এক্সটেনশন। আইডেন্টিফায়ার আমরা একটু আগে বলছি যে কন্ট্রোল ফিল্ড কি করে যে একটু আইডেন্টিফাই করবে যে কোনটা বিট রিসিভ হবে, কোনটা রিসিভ হবে কিনা নাই। কোন কারণে আমাদের একটা তুমি স্ট্যান্ড আছে 11 বিট স্ট্যান্ড আইডেন্টিফাই, কোন কারণে এটা এক্সট্রা বিট এক্সটেন্ড করতে হচ্ছে, এক্সট্রা বিট যুক্ত হচ্ছে, তখন এই যুক্তটা সাধারণত আইডির মাধ্যমে আমাদের কন্ট্রোল করবে, যেটা কন্ট্রোল ফিল্ডের একটা পার্ট। একটা হলো ডিএল সাপোর্ট, ডাটা লেন্থ পোর্ট। এটা ডিফাইন করবে কি ওই পার্টিকুলার যে ফ্রেমটা পাঠাবো তার লেন্থ কতটুকু হবে, 4 বিট, 8 বিট, না 16 বিট, না 16 বিট, না যে বিট হবে সেটা ডিফাইন করবে সাধারণত ডাটা লেন্থ কোডের মাধ্যমে আমরা এটা ডিফাইন করব। একটা হলো ডাটা ফিল্ড, অর্থাৎ মূল ডাটাটা যেখানে থাকবে সেটা হলো ডাটা ফিল্ড, এটা সাধারণত 8 বাইট করে থাকে। তো আমরা এখন এই যে ডাটাগুলো পাঠাইলাম, আমি ডাটাগুলো পাঠাইলাম, এখন আমাকে তো ইরোর কোডিং টেকনিক আমাকে অ্যাভেলেবল করতে হবে যে আমার ডাটাগুলো আসলে করাপশন হয়েছে না কতটুকু ইরোর ফ্রি। তো এইটা সাধারণত সাইক্লিক রিডান্ডেন্সি চেকের মাধ্যমে আমরা করতে পারি, যেটা হলো সিআরসি, যেটা হলো সাইক্লিক রিডান্ডেন্সি চেক। সাইক্লিক রিডান্ডেন্সি থাকে ডিভিজর থাকবে, এই ডিভিজর দ্বারা ওই পার্টিকুলার এটাকে আমি যদি ভাগ করে শেষে আমার ওই পার্টিকুলার 0 বিট চলে আসে, দ্যাট মিন্স কোনো ইরর নাই। যদি 0 থেকে কোনো একটা বিট 1 হয়ে যায় ডিভিশন করার পর, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে চেঞ্জ হয়ে গেছে, তাহলে কোনো এরর করছে। একটু দেখবা যে সাইক্লিক রিডান্ডেন্সি চেকের ম্যাথ আছে কিছু, এগুলো দেখার চেষ্টা করো। দ্যাট মিন্স আমি ইনপুটে যেটা দিছি আউটপুটে সেই ফ্রেমটা ভাগ করার পর যদি রিসিভার এবং কম্পেয়ার করার পর সেন্ডার এবং রিসিভারের মধ্যে ইরর 0 থাকে ডিভিশন, তাহলে মানে কোনো ইরর। যদি 0 না হয় দ্যাট মিন্স সিআরসি ডাজ নট ম্যাচ, রিসিভার উইল জেনারেট দ্য ইরর। এখানে জেনারেটর একটা ম্যাট্রিক্স থাকে যেটা মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে দেখতে পারবো এটা আমাদের আসলে কিভাবে ইররটা করছে। সিআরসি এর একটু অঙ্কগুলো তোমরা দেখবা। এটা কেন বললাম, যেহেতু টপিকটা আলোচনা করছি, জাস্ট একবার দেখবো যে সিআরসি কিভাবে কাজ করে। এখন একটা পার্ট হলো যে অ্যাকনোলেজমেন্ট ফিল্ড, যেটা হলো এসি, অর্থাৎ আমি যে ডাটাটা সাবমিট করলাম আমাকে তো মেসেজটা প্যাকেটটা আবার রিসিভার প্রান্ত থেকে আসে, সেন্ডারে অ্যাকনোলেজমেন্ট জানাইতে হবে যে আসলে কি ডাটাটা গেছে কিনা নাই। এটা সাধারণত এসি কি ফিল্ডে থাকে। আর একটা হলো এন্ড অফ ফ্রেম, অর্থাৎ আমার পুরো কারণে আমার পুরো ফ্রেমটা কনজিকিউটিভ ভাবে রিসিভ হলো সাকসেসফুল, তখন এই যে নোটিফিকেশন করব যে এন্ড অফ ফ্রেমটা শেষ হয়েছে, টার্মিনেট হয়েছে, এটা সাধারণত ইও এর মাধ্যমে অর্থাৎ এন্ড অফ ফ্রেমের মাধ্যমে করবো। এটা সাধারণত 7 কনজিকিউটিভ যদি রিসিভ বিট করে একই ফ্রেম, তখন সেটা আমাদের রিসিভ করে দেখাবে যে ফ্রেমটা হিসেবে। তো ওভারঅল এই আর্কিটেকচারের মাধ্যমে দেখা যাচ্ছে যে এই ফ্রেমের মাধ্যমে এই ক্যানভাস সাধারণত কমিউনিকেশনটা এস্টাবলিশ করে ক্যানভাসের মাধ্যমে। ক্যানভাস এখন বিভিন্ন হাই লাইন, লো লাইন এবং টার্মিনেশন যদি দেখি ক্যাটাগরি, যে সাধারণত বিভিন্ন নোড টু নোড আমরা যদি ডাটা লিখবো একটা নোড থেকে এটা নোড, এটা যদি একটা ক্যান নোড হয়, এটা যদি আরেকটা ক্যান নোড হয়, এটা আরেকটা ক্যান নোড হয়, এই ক্ষেত্রে দেখা যায় যে টার্মিনেশনের মধ্যে আমরা একটা ক্যান আরেকটা নোড টু নোড ডেলিভারি করে কমিউনিকেশনটা মাল্টিপল লাইনে এস্টাবলিশ করে এমবেডেড সিস্টেম টু পেরিফেরাল ডিভাইসের সাথে কমিউনিকেশনটা এস্টাবলিশ করে। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সাইকেল অনুপাত আমাদের সম্পূর্ণ করে, অর্থাৎ কোনো কারণে একটা প্রায়োরিটি চলে আসলো, তখন কিভাবে প্রায়োরিটি দিয়ে আমি ট্রান্সমিট করবো, এই অনুপাতে প্রায়োরিটি অনুপাতে আমাদের ডিফাইন ভোল্টেজ প্যারামিটার দিয়ে আউটপুট জেনারেট করে আমি সেটা কমিউনিকেশনটা এস্টাবলিশ করতে পারবো। তো ক্যানভাস আর কমিউনিকেশন প্রোটোকল আপাতত আমরা এগুলাই দেখবো, বিভিন্ন যে টার্মগুলো সেটা দরকার নেই। পরবর্তীতে আমাদের অন্য একটা পার্ট আছে এমবেডেড সিস্টেম কোর। এমবেডেড সিস্টেম কোর, এই এমবেডেড সিস্টেমে
আমি যেমন এমবেডেড সিস্টেম এর আগে আমরা গত ক্লাসে দেখছিলাম, এমবেডেড সিস্টেমে হার্ডওয়্যার পার্ট থাকে, একটা হলো আমাদের সফটওয়্যার পার্ট থাকে। তো একটা জিনিস মনে রাখতে হবে যে অলমোস্ট 80% অফ এমবেডেড সিস্টেম আর প্রসেসর আর কন্ট্রোল বেস। এই যে এমবেডেড সিস্টেম গুলো আছে, এটা ডিজাইন সাধারণত অ্যাপ্লিকেশন করার জন্য আমরা হার্ডওয়্যার পার্টটা ইউজ করি। আর আমি যদি যে জেনারেল পারপাস যে প্রসেসর গুলা, যেটা হলো 80% অফ এমবেডেড সিস্টেম হলো আমাদের প্রসেসর অথবা কন্ট্রোলার বেস। বিশেষ করে বিভিন্ন ভিএলএসআই, সিলিকন চিপ অথবা সিপিইউ কম্বাইন করে আমাদের এমবেডেড সিস্টেম গুলা করা হয়েছে। এই কালকে গত ক্লাস আমরা অলরেডি মাইক্রোপ্রসেসর বেস এমবেডেড সিস্টেম ব্লক ডায়াগ্রাম দেখাইছি, এটা দেখাইছি। আর আমাদের এটা এরকম একটা দেখাইছি। কিন্তু আমাদের মূল পার্ট হলো এই যে মাইক্রো প্রসেসর বেস ডিজাইনের ক্ষেত্রে একটা আলোচনার বিষয় ছিল, যেটা হলো হার্ভার্ড আর্কিটেকচার, একটা হলো জন ভন নিউম্যানের আর্কিটেকচার, যেটা হলো প্রিন্সটন আর্কিটেকচার বলা হয়। আমরা দেখবো যে হার্ভার্ড আর্কিটেকচার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভন নিউম্যান আর্কিটেকচার আর হলো হার্ভার্ড আর্কিটেকচার, যে হার্ভার্ড এবং প্রিন্সটন আর্কিটেকচার মধ্যে কি পার্থক্য। বের করে একটা কন্ট্রোলার বেস, মাইক্রো কন্ট্রোলার বেস এমবেডেড সিস্টেম যখন আমরা ডেভেলপ করবো, তখন এই দুইটা আর্কিটেকচারের মধ্যে তুলনামূলক ভাবে কি এবং রিস এবং সিস এর মধ্যে কি পার্থক্য, সেটা আমরা দেখার চেষ্টা। তো একটা জিনিস মনে রাখতে হবে, এই আধুনিক মাইক্রো কম্পিউটার জনক কিন্তু জন বন নিউম্যান। হ্যাঁ, আমাদের মাইক্রো কম্পিউটার বর্তমান যে টেকনোলজি গুলো, এগুলো জন বন। তো আমরা দুইটা যদি ক্যাটাগরাইজ দেখি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হার্ভার্ড আর্কিটেকচার এবং প্রিন্সটন আর্কিটেকচার। তো হার্ভার্ড আর্কিটেকচার দেখা যাচ্ছে যে এই ইনস্ট্রাকশন গুলা সেপারেট বাসের মাধ্যমে ফর ইনস্ট্রাকশন, প্রতিটা সেপারেট বাসেস ফর ইনস্ট্রাকশন, প্রতিটা বাসের জন্য আলাদা ইনস্ট্রাকশন ডাটা ফ্যাক্টরিং এর সাথে ইনক্লুড করে, সেপারেট বাসের জন্য আলাদা ইনস্ট্রাকশন। বাট এই জনবন বা প্রিন্সটন আর্কিটেকচার এটা কি করে, সিঙ্গল কমন বাস, তারা ওই ইনস্ট্রাকশন গুলো বা ডাটা বাস এগুলো শেয়ার করে, তার কমন বাস, এটা একটা বাস, তারা এই নোড গুলো এইভাবে শেয়ার করে, কমন বাস গুলা এই ইনস্ট্রাকশন গুলা বা গুলা শেয়ার করে। এটা হলো প্রতিটা বাসের জন্য আলাদা আলাদা, এটা বাসের জন্য আলাদা, এটার জন্য আলাদা, প্রতিটা ইনস্ট্রাকশন আলাদা। বাট এখানে হলো কি, বাসের মাধ্যমে তার একটা কমন ইয়া শেয়ার করে। হার্ভার্ড যেহেতু এটা ইন্ডিভিজুয়াল সবার, এটা ইজিয়ার টু পাইপলাইন করা অনেক ইজি, বাট পারফরমেন্স অনেক হাই অ্যাচিভ করা যায়, কারণ যেহেতু আলাদা আলাদা ভাবে করা হয়। এটা লো পারফরমেন্স, কারণ শেয়ার মোড বা সেপারেট আর্কিটেকচারের সাধারণত এটা দেখা যাচ্ছে যে কস্ট, লো পারফরমেন্স কস্ট একটু কম হয় কম্পেয়ার টু দ্য হাই আর কস্ট। আমরা বলছি কারণ এটা তো কস্ট অবশ্যই হাই হবে, কারণ এটা এডিশনাল হার্ডওয়্যার লজিক ইন্ডিভিজুয়াল সেপারেট বাসেস দরকার। তো জন্মনি এটা সাধারণত কস্টিংটা আমাদের কম লাগে। আর ডাটা মেমোরি বা প্রোগ্রাম গুলো স্টোর যে ফিজিক্যালি ডিফারেন্ট লোকেশন, কারণ এটা হলো প্রতিটারে আলাদা আলাদা পাথ বা আলাদা আলাদা ভাবে কন্ট্রোল হচ্ছে, আলাদা ভাবে সেপারেট বাসের মধ্যে ইনস্ট্রাকশন এক্সিকিউশন কে যেহেতু আলাদা ভাবে কন্ট্রোল হচ্ছে, ডাটা শেয়ারিং গুলা, ডাটা প্রোগ্রাম গুলা, স্টোর গুলো হবে আলাদা ফিজিক্যালি লোকেশনে, ডিফারেন্ট লোকেশনে। এটা হলো যেহেতু আলাদা ফিজিক্যাল লোকেশনে ডাটাটা শেয়ার হলো, করাপশন অফ দ্য প্রোগ্রাম মেমোরি, করাপশন হওয়ার পসিবিলিটি অনেক কম থাকে। এটার প্রোগ্রামে যেহেতু কমন শেয়ার, করাপশন বেশি, অনেক বেশি থাকে। এটা হলো বেসিক ডিফারেন্স, বিশেষ করে হার্ভার্ড এবং জন বনের আর্কিটেকচার, সেটা হলো বেসিক ডিফারেন্সের মাইক্রো কন্ট্রোলার বেস ইনভার্টার সিস্টেম। এখন এর আগে আমরা পড়ছি যে এভিআর, তাই না? আমরা যে এভিআর মাইক্রো কন্ট্রোলার বেস এভিআর দেখছি, যে এভিআর যেটা, তো এই এভিআর এর একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের বলছিলাম যে এভিআর, এই এভিআর এ বলে কিন্তু রিস বলছিলাম। এভিআর সাধারণত রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার অথবা সেট কম্পিউটিং। তো এই রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং এবং রিস এবং সিস্টেমের মধ্যে কি ডিফারেন্স? একটা জিনিস দেখো যে এখানে বলা হয়েছে যে রিডিউস ইনস্ট্রাকশন, তুমি ইনস্ট্রাকশন গুলোকে কি করবা, রিডিউস করবা। কথাটার মধ্যেই কিন্তু আমাদের লজিক লুকায় আছে। অর্থাৎ কি করবা, লেস নাম্বার অফ ইনস্ট্রাকশন উইল বি কন্টেন্ট ইন রিস প্রসেসর অথবা রিস বেস মাইক্রো কন্ট্রোলার, তাই না? রিস বেস মাইক্রো কন্ট্রোলারে আর সাধারণত
এই যে লেসার নাম্বার কত কম্পেয়ার টু দ্য কম নাম্বার অফ আমার ইনস্ট্রাকশন গুলা থাকবে। অন দ্য আদার হ্যান্ড, এই যে আমাদের সিজ যেটা কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, যেটা মাইক্রোপ্রসেসর হতে পারে, একটা কন্ট্রোলার সিস্টেম হতে পারে। তো এই যেটা নাম্বার অফ ইনস্ট্রাকশন সাধারণত কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার থাকবে, এই কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। এখন ইনস্ট্রাকশন যেহেতু এখানে কম থাকবে, ইনস্ট্রাকশন পাইপলাইন ইনক্রিজ এক্সচেঞ্জ যেহেতু কম থাকে, ইনক্রিজ এক্সিকিউশন স্পিড অনেক বেশি এদিকে। তো এটা সাধারণত পাইপলাইন ফিচারটা নাই। ঠিক আছে, একটা হলো অর্থোগোনাল ইনস্ট্রাকশন সেট। অর্থোগোনাল জিনিসটা কি? অর্থোগোনাল জিনিসটা হলো একটা বড় জিনিসটাকে আমি সাব ডিভাইডেড করে দেওয়া, যেমন অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, অর্থাৎ মাল্টিপ্লেক্সিং টেকনিকে সাব ডিভাইডেড ভাগ করার মাধ্যমে আমি সেই পার্টিকুলার ইয়াকে ভাগ করে দেব। ঠিক তেমন এখানে ইনস্ট্রাকশন গুলো অর্থোগোনাল ইনস্ট্রাকশন আর্কিটেকচার, ইনস্ট্রাকশন গুলোতে প্রত্যেকটা টার্গেট বাই টার্গেট অ্যাড্রেসিং করে ছোট ছোট নোড আকারে আমাদের ভাগ করে ফেলবো। তো এইটাকে বলে অর্থোগোনাল, অর্থাৎ তুমি একটা বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করে কত টুকরা টুকরা করে কাজগুলো ডিফাইন করেছে। বাট সিসটা হলো নন অর্থোগোনাল ইনস্ট্রাকশন। ঠিক আছে, ডট অর্থোগোনাল ইনস্ট্রাকশন। একটা হলো আমাদের যে লিস্ট আছে সেখানে অপারেশন পারফর্ম করার জন্য, বিশেষ করে পারফর্ম করার জন্য অনলি মেমোরি অপারেশন, অনলি মেমোরি অপারেশন। এখানে মেমোরির পাশাপাশি রেজিস্ট্রেশন বা ইনস্ট্রাকশন গুলো অপারেশন গুলো হলো, এটা সাধারণত ইনপুট স্টোরে মূল্য। আর লার্জার নাম্বার অফ রেজিস্টার এখানে অ্যাভেলেবল। এখানে জেনারেল পারপাস রেজিস্টার একটা কিছু লিমিটেশন থাকে। এখানে ফিক্সড নাম্বার অফ ইনস্ট্রাকশন লেন্থ, এখানে ইনস্ট্রাকশন গুলো যেহেতু কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, এখানে লেন্থ ভেরিয়েবল, অবশ্যই এটা লেন্থ ভেরিয়েবল। এটা সাধারণত লেস সিলিকন ইউজ অফ পিন কাউন্ট গুলো, মোর সিলিকন বেশি ইউজ করা। এটা হলো হার্ভার্ড আর্কিটেকচার, আর এটা হলো হার্ভার্ড অর জন বন নিউম্যান, এটা যে কোনো আর্কিটেকচার হতে পারে। বা এরিসটা হলো হার্ভার্ড আর্কিটেকচারের। ঠিক আছে, এখন আমাদের এই যে মাইক্রো কন্ট্রোলারটা আমরা দেখলাম যে মাইক্রো কন্ট্রোলার কেন মাইক্রো প্রসেসর থেকে সেভাবে ইম্পর্টেন্ট হইতে কাজ করে এবং কেন ডিফার, কি কি ডিফার গুলা। তো মাইক্রো কন্ট্রোলার সিঙ্গেল চিপ, একটা সিঙ্গেল কন্টেন্ট কম্পিউটার, যেটা আমাদের দেখা যাচ্ছে যে পার্সোনাল কিছু ইনফরমেশন থাকে, তার সিপিইউ থাকে, তার র্যাম থাকে, স্পেশালি জেনারেল পারপাস রেজিস্টার থাকে, প্লাস মেমোরি থাকে, তাই না? যেটা আমরা জেনারেল ব্লক ডায়াগ্রাম অফ মাইক্রো কন্ট্রোলার যদি এখানে একটা জিনিস দেখি, কি কি পার্ট থাকে, ফাংশনাল পার্ট গুলো দেখো। এখানে প্রথমে চিপটা, কোরের মধ্যে একটা মাইক্রো কন্ট্রোলার চিপ থাকে, এটা একটা পার্ট। সেখানে ছোট পরিসর একটা প্রসেসর থাকতে পারে। নন ভোলাটাইল প্রোগ্রামেবল রোম থাকতে পারে, ইপি রোম থাকতে পারে, এটা আগে বলছি ওই দিন, ইপিডি ইলেকট্রিক্যাল এলিজেবল প্রোগ্রাম রিডার মেমোরি। বিভিন্ন আইও পোর্ট, যেটা হলো আউটার ডিভাইসের সাথে ডাটা কমিউনিকেশন করবে। এক্সটার্নাল মেমোরি ইন্টারফেস থাকতে হবে, মেমোরি গুলো ডাটা গুলো স্টোর হবে। টাইমিং বলছি যে কাউন্ট করার ক্ষেত্রে। ইন্টারাপ্ট কন্ট্রোল, বিভিন্ন ফ্ল্যাগ বিট বা ইন্টারাপ্ট থাকবে, যেটা হলো আমাদের কোনো কারণে একটা প্রায়োরিটি বিটকে একটা লেভেলে প্রায়োরিটি দিয়ে অন্য একটা আবার অন্য একটা লেভেলে প্রায়োরিটি দিচ্ছি। তো এই যে কাজগুলো সম্পূর্ণ করবে সাধারণত ইন্টারাপ্ট কন্ট্রোল মাধ্যমে। এখন কমিউনিকেশন করবে বিভিন্ন পোর্ট দিয়ে, সিরিয়াল কমিউনিকেশন, প্যারালাল কমিউনিকেশন পোর্ট, সিনক্রোনাস কমিউনিকেশন পোর্ট। ঠিক আছে, আর উইদাউট মাইক্রোপ্রসেসর বেস, যেহেতু এটা আমাদের যে কোনো কারণে মাইক্রোপ্রসেসর বেস আমার ইউজ করছে, তখন আমাকে ডিরেক্ট মেমোরিটা অ্যাক্সেস করতে হচ্ছে। পরে ডিএমএ কন্ট্রোলারটা আমার কাজ করবে, কন্ট্রোলারটা কাজ করবে। এখানে অ্যানালগ টু ডিজিটালের জন্য অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন হতে পারে, পালস ওয়াইড মডুলেশন সার্কিট ডিজাইন হতে পারে, ডিজিটাল টু অ্যানালগ, অ্যানালগ টু ডিজিটাল মডেম থাকতে পারে কানেকশনের জন্য, বিভিন্ন সার্কিট থাকতে পারে, ইন্টার কন্ট্রোলার থাকতে পারে। এটা হলো তার জেনারেল ব্লক ডায়াগ্রাম অফ মাইক্রো কন্ট্রোলার। মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলারের বেসিক পার্থক্য আর না দেখা, এটা হলো সিলিকন চিপ, এটা হলো হাইলি ইন্টিগ্রেটেড র্যাম। এটা ডিপেন্ডিং অন দ্য তোমার রিকোয়ারমেন্ট অনুপাতে এটা কম্বিনেশন করবে। এটা হলো সেলফ কন্টেইনের ইকুয়াল। এটা সাধারণত জেনারেল পারপাস ইন ডিজাইন আর অপারেশন। এটা সাধারণত অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড বা ডোমেন স্পেসিফিক এর জন্য। এখানে এক্সটার্নাল পেরিফেরাল প্রোগ্রামিং ইন্টারফেস চিপস আই ফাংশনের দরকার। এখানে মোস্ট মাইক্রো কন্ট্রোলার বেস এমবেডেড সিস্টেমে দেখা যাচ্ছে যে বিভিন্ন পোর্ট দিয়ে থাকে, এটা এই 18, 16, 32 এগুলো পোর্ট গুলা আমাদের ডিফাইন করা হবে। মাইক্রো কন্ট্রোলার যেমন আমরা ভাগ করি স্মল স্কেল, ঠিক আছে, মিডিয়াম স্কেল,
সফিস্টিকেটেড স্কিল, এটার উপর বেস করে আমাদের কি ক্যাটাগরাইজ হবে, ঠিক আছে। এটা হলো আমাদের ইম্পর্টেন্ট পার্ট, একটা হলো ক্যানভাস, একটা হলো এমবেডেড সিস্টেমে। চেষ্টা তো করছিলাম 3টা ক্লাস দিয়ে শেষ করবো, কিন্তু মানে শেষ করতে পারতেছি না, ক্লাস মানে বেশি লাগবে। কথা শোনা যাচ্ছে তো না? জি স্যার। ইম্পর্টেন্ট একটা পার্ট, আমি কিন্তু যেগুলো সিলেবাস সেগুলাই কিন্তু পড়াচ্ছি, একটা মনে রাখবেন। সিলেবাসের যে জায়গা আছে ওটুকু আমি ই করে গেছি। এখানে একটা ডিজাইন ট্রেড অফ আছে। হোয়াট ইজ ডিজাইন ট্রেড অফ? বিশেষ করে এই যে এমবেডেড সিস্টেম গুলো আমি যখন ডেভেলপ করব, কারণ এটা নেটওয়ার্ক বেস এমবেডেড সিস্টেম যদি আমরা দেখি, এটা সাধারণত একটা নেটওয়ার্কের সাথে অন্য একটা নেটওয়ার্কের কমিউনিকেশন গুলা কিভাবে নেটওয়ার্ক ই করবে, তারপর স্পেসিফিকেশন কিভাবে করব, তার ফাংশন টাস্ক গুলা কিভাবে অ্যাসাইন করব, রিয়েল টাইম কনস্ট্যান্ট কি হইতে পারে, লার্জার সিস্টেম প্রোডাকশন কেমন হতে পারে, নতুন আরো টেকনোলজিক্যাল আসছে যেমন আইওটি আসছে, ব্লকচেন আসছে। এই যে কম্বাইন গুলা করার ক্ষেত্রে আমাকে কিছু ইম্পর্টেন্ট ফিচার মাথায় রাখতে হবে, ফিচার মাথায় রাখতে হবে, যে এই সিস্টেম গুলো আমাকে রাখতে হবে, যেটাকে বলে ডিজাইন ট্রেড অফ। বিশেষ করে একটা হোম অটোমেশন ক্ষেত্রে অথবা ইন্ডাস্ট্রিয়াল আইওটির ক্ষেত্রে, হেলথ কেয়ার মনিটরিং করছে, স্মার্ট সিটিজ বা এগ্রিকালচার বা এখন যে টেকনোলজি গুলো আছে, এগুলা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কি কি প্রসেস গুলো আমাদের করতে হবে। তো ডিজাইন ট্রেড অফ হলো আমাদের যখন ডেভেলপার একটা জিনিস কাজগুলো সম্পূর্ণ করে, তো ব্যালেন্সিং করা, তো ভেরিয়াস এক্সপেক্টেড পারফরমেন্স গুলা আমাদের ব্যালেন্সিং করার যে মেকানিজম, বিশেষ করে তার কস্ট, পাওয়ার কনজাম্পশন, ক্যাপাবিলিটিস, এটার উপর বেস করে যে কমিউনিকেশন গুলো মাইক্রো ডেভেলপ করবো, সেটা হলো ডিজাইন ট্রেড অফ। এখন এই ডিজাইন ট্রেড অফ আমরা কি কি জিনিসগুলো দেখবো, আমি ইম্পর্টেন্ট পার্ট একটা দেখতে হবে পারফরমেন্স এন্ড পাওয়ার কনজাম্পশন। বিশেষ করে আমি একটা এমবেডেড সিস্টেম ডেভেলপ করছি, হুট করে ডেভেলপ করে আবার কিন্তু ওইটার ক্লক স্পিডের সাথে তার পাওয়ার কেমন, পারফরমেন্স কেমন, পাওয়ার কেমন লাগতেছে, যে অনেক পাওয়ার কনজাম্পশন হয়েছে কিনা না, ব্যাটারি বেশি খরচ হচ্ছে কিনা না। অর্থাৎ ইঞ্জিনিয়ার মাস্ট ব্যালেন্সিং বিটুইন দ্য পারফরমেন্স এন্ড পাওয়ার এফিসিয়েন্সি বেসড অন দ্য অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট। এই যে ইঞ্জিনিয়ারকে মাথায় রাখতে হচ্ছে, এটাকে ওই ডিজাইন ট্রেড অফ কনসেপ্টে তাকে মানতে হতো, বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে ওইভাবে ডেভেলপ করে ওটা ডেভেলপ করতে হবে। কারণ একটা জিনিস যখন কস্ট করবে বেশি, পাওয়ার কনজাম্পশন বেশি হবে, তখন এটা বাই ডিফল্ট দেখবা যে আমাদের এই যে ইউজার লেভেলের ক্ষেত্রে, বিশেষ করে টার্মিনাল ইউজার লেভেলের ক্ষেত্রে, এটা আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে কস্টিং বেশি হলে মানুষ ইউজ কম করছে, কস্টিং বেশি পাওয়ারও বেশি খাচ্ছে, সমস্যা। তো এখানে পারফরমেন্স অফ পাওয়ার কনজাম্পশনটা তাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট ভাস্ট ফিচার, এটা ইম্পর্টেন্ট পার্ট ডিজাইন ট্রেড অফ এর মধ্যে। অর্থাৎ আমাদের কস্ট, ডেভেলপার যখন এটা ডিসাইড করে তখন অবশ্যই তাকে স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য কস্ট কতটুকু মিনিমাইজ করা যায়, অথবা আরো কোনো যদি এডিশনাল ফাংশন অ্যাড করা যায় তখন কিভাবে কস্টটাকে সেভিং করা যায়, ঠিক আছে না, এখানে মাথায় রাখে তাকে ডেভেলপ করতে হবে। মেমোরি সাইজ ভার্সেস কস্ট, অর্থাৎ বেশি করে ছোট ছোট যে ডিভাইস গুলা এখন চলে আসছে, যে লিভিং সিস্টেম গুলা, যে ছোট বিশেষ করে আইওটি বেস ডিভাইস গুলা, তো এই আইওটি বেস ডিভাইস গুলা সাধারণত মেমোরি অনেক, আমাদের মেমোরিটা ডিমান্ড করতে হবে, কারণ অনেক বেশি মেমোরি তারা, অনেক বেশি মেমোরিতে কস্ট বেশি পড়বে, হ্যান্ডেলিং ক্যাপাবিলিটি অনেক, কারণ আইওটি ডিভাইস গুলো তো সিম্পল মেমোরি থাকে, ছোট্ট একটা চিপস থাকে, ছোট স্টোরেজ থাকে। তো এই ক্ষেত্রে আমাদের আমার মেমোরির সাথে যে কস্টিংটা কেমন সেটা মাথায় রাখতে হবে, বিশেষ করে অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টের জন্য ওভার পেইং বা এক্সেস অফ মেমোরিটা যেন না লাগে, যেটুকু দরকার ওভার পেইং বা এক্সেস অফ কস্টিং যেন না করে, ঠিক আছে। এই জন্য এখানে বলা হয়েছে যে আমাদের যে কস্টিংটা অবশ্যই মাথায় রাখতে হবে, অর্থাৎ মেমোরি সাইজের উপর বিশেষ করে কস্টটা ডিফাইন করে। অন চিপ ভার্সেস এক্সটার্নাল পেরিফেরাল, বিশেষ করে মাইক্রোকন্ট্রোলার অফার বেশি কিছু করছে, তার চিপের মধ্যে কমিউনিকেশন আছে, এখন তো তাকে তো আদার পেরিফেরাল ডিভাইসের সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করতে হচ্ছে, এক্সটার্নাল ইভালুয়েশন করতে হচ্ছে, এক্সটার্নাল দেখা যাচ্ছে যে আদার পাওয়ার কনজাম্পশন, পারফরমেন্স, স্পেস কতটুকু দরকার সেগুলো মাথায় রাখতে হবে, যে আদার যে পেরিফেরাল ডিভাইসের সাথে কমিউনিকেশন করবো সেগুলাকে কমিউনিকেশন এস্টাবলিশ করার পর কি ঝামেলা বেশি নাকি, বা কতটুকু সফিস্টিকেট ভাবে ডেভেলপ করছি, তারপর তার রিয়েল টাইম পারফরমেন্স কেমন, তার কমপ্লেক্সিটিটা কেমন। অর্থাৎ অবশ্যই ট্রেড অফ মাথায় রাখতে হবে যে স্যাক্রিফাইসিং অফ দ্য
কমপ্লেক্সিটি, যেমন রিয়েল টাইম কনস্ট্যান্ট গুলা যেমন ইজিলি স্যাক্রিফাইস করা যায়, ঠিক আছে না? কোড সাইজ গুলা যেহেতু আমি আগেই বলছি যে মেমোরি চিপ অনেক কম, তুমি এমন আবাডাঙ্গা কোড এমন বড় ওয়েটের কোড দিলা, তার কাছে আর বার্ন করতে পারতেছে না অ্যাপ্লিকেশন। আমি যে অ্যাসেম্বলি কোড করবো বা ফ্রি কোডিং করবো, সেখানে আমাকে মাথায় রাখতে হবে কোড সাইজটা যেন মিনিমাম করা হয়। ডেভেলপমেন্ট প্লাস অপটিমাইজেশন, বেশি করে এই যে পারফরমেন্স গুলো ইমপ্রুভ করে যায় কিভাবে, অপটিমাল সলিউশনের মাধ্যমে আমার এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট ডিজাইনের মধ্যে আমরা দিতে পারি। একটা বিষয় হলো সিকিউরিটি, একটা ইম্পর্টেন্ট কনসার্ন ডিজাইন তৈরি করো। তুমি আইওটি ডিভাইস করছো, তোমার দেখা যায় হ্যাকাররা তোমার সব কমিউনিকেশন মাঝ মধ্যে নিয়ে নিয়ে একবারে সাইজ করে ফেলছে তোমার। তো এইটা বিষয় যে সিকিউরিটি একটা কনসার্ন, অর্থাৎ সিকিউরিটিটার বিষয়টা ইম্পর্টেন্ট একটা পার্ট। কোনো কারণে মাল্টিপল প্রসেসিং কোড থাকতে পারে, ডুয়েল কোড থাকতে পারে, তোমাকে মাথায় রাখতে প্যারালাল প্রসেসিং হলো যেন কমপ্লেক্সিটি ইনক্রিজের মাধ্যমে কোনোভাবে সিকিউরিটি যেন ভালনারেবিলিটি না হয়, সিকিউরিটিটা ইনশিওর করা, এফেক্ট না করতে পারে। কারণ তোমার যখন সিকিউরিটি ভালনারেবল, তো ওভারঅল পারফরমেন্সটা ডিক্রিজ হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখে, যেহেতু একজন ইঞ্জিনিয়ার বা একজন ডেভেলপার যখন ডেভেলপ করতে হবে, এই যে তাকে কস্টিং সবগুলো ই রাখে, ডিজাইনটাকে করে, এবং সেই অনুপাতে সে মার্কেটে। আরেকটা হলো আমাদের, আমরা অনেক সময় ওই এভিআর ফ্যামিলিতে বা যখন দেখছি সেখানে এডিসি বলা হয় অথবা ডিজিটাল সিগন্যাল প্রসেসর হয়। এটা ইম্পর্টেন্ট, এটা কাজ কি, এটা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি, এটা দেখে আমরা আজকে টপিক আলোচনা শেষ করব, ঠিক আছে? কয়জন আসছে? মেলা তো আসছে। তোমাদেরকে কি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব দু একদিনের মধ্যেই? কথা শোনা হচ্ছে কি আমার? জি স্যার, শোনা যাচ্ছে। অ্যাসাইনমেন্টটা দিলে অর্থাৎ আমার কোর্সটা শেষ করে হয়ে যায়, তো তাহলে আর কোনো অন্য অন্য কোর্সগুলো তো আস্তে আস্তে একটা টোটাল 5টা কোর্স না, টোটাল তো 5টা কোর্স, তাই না? কয়টা স্যার? 6টা কোর্স, হ্যাঁ 6টা কোর্স। তাহলে তো কি প্রতিটা অ্যাসাইনমেন্ট যখন যখন দেখবা যে যখন পরীক্ষা ডেট হয়ে গেছে তখন সবগুলা শুরু হচ্ছে, তখন অনেকগুলো চাপ হয়ে যাবে। তা আমি আমার অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব, আর আমি যে ফাইনাল পরীক্ষা ওদের ক্লাস টেস্ট দুটা নিব আর ফাইনাল করবো। একটা জিনিস আমি একটা বলে রাখি, আমাদের থিওরি অনেকেই প্রচুর শেষ করে, কিন্তু থিসিসের জন্য অনেকে অনেক সময় ডিগ্রি পায় না। আমি বারবার বলতেছি ভাই, এটা ব্যাচেলর ডিগ্রি না, এটা মাস্টার্স ডিগ্রি। তোমার এখানে থিসিস পেপার পাবলিশ না করলে তোমার ডিগ্রি পাবে, ক্লিয়ার কথা। তো তোমরা যেহেতু মাস্টার্সে পড়াশোনার থিওরি বা ওটার চাপ কম আছে, তোমরা এই কোর্সে যেগুলো পড়বে সেগুলো পড়ে তোমরা রিসার্চ বেজে কাজটা আগায় নাও এখন থেকে। তো যখন শুরু করে দাও, তখন তোমার দ্বিতীয় সেমিস্টার শুরু হওয়ার সময় আসবে, তখন ওটা সাবমিট করে পেপার দেখাবা, তুমি ডিগ্রি নিয়ে নেবে। তো দ্বিতীয় সেমিস্টার যখন তোমার ফাইনাল পরীক্ষা শুরু হলো, তুমি পেপারটা কোথাও সাবমিট দিয়ে দিলা, অথবা তার আগে সাবমিট দিলো, শুরু হলো তোমার পেপার অ্যাকসেপ্ট হওয়া মানে কি তোমার ডিগ্রি কনফার্মের মতো হয়ে যাবে। তো বলবো যে তোমরা একটু পেপার গুলো এখন থেকেই কাজ শুরু করে দাও, সময় কিন্তু দ্রুত চলে যাবে, ঠিক আছে না? যেহেতু দেখা যাচ্ছে যে আমাদের থিওরিতে একটু প্যারা কমে আছে এখন, যেহেতু যখন পরীক্ষা শুরু হবে তখন কিন্তু 6টা সাবজেক্ট অনেক পড়তে হবে, কদিন 15-20 দিন একটু সবাই একসাথে কাজ করে একসাথে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আসে, ওই দিনই ক্লাস টু অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে দিও। আমার অ্যাসাইনমেন্ট তোমরা আগেও ওদিন দিলে হবে, বাট আগেও রেডি করে রাখতে পারো। আমি মনে করি যে পেন আর হবে না, ঠিক আছে? পেন আর হবে না। তো আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব বন্ধ সময়, ঈদের সময় করার দরকার নেই, ঈদে আসে করিও, পরে বলবো এই স্যার ঈদের সময় প্যারা দিচ্ছে, দরকার নেই। বাট আমি বলবো থিসিসের কাজগুলো তোমরা কাজ একটা না, থিসিস যখন করবা তখন 2টা পেপার প্যারালালি রেডি করে রাখবা। কোনো কারণে একটা তোমার অ্যাকসেপ্ট হচ্ছে না, আরেকটা জায়গায় যেমন দিতে পারবে না একটা পেপার, দেখা যাচ্ছে যে তাহলে কি তোমার ডিগ্রিটা কনফার্ম হয়ে যাবে। তো এটা আমি বললাম বারবার, যে কারণ মূল উদ্দেশ্য হলো ডিগ্রি নেওয়া, কোনো কারণে থিসিসের জন্য ডিগ্রি নিতে পারতেছে না, তখন তো খারাপ লাগে। তো তাদের যে আলোচনার বিষয় হলো, আমাদের ওখানে অনেক সময় আমরা ডিএসপি, ডিজিটাল সিগন্যাল প্রসেসর, সিগন্যাল প্রসেসিং, এটা একটা টেকনিক। এটা কেন করা, আমি যখন ডাটা গুলা দিই আমরা কিন্তু অ্যানালগ ডাটা দিই, এখন এই ডাটা গুলাকে আমাকে তো পাস করতে হবে। কিন্তু অ্যানালগ প্রসেসিং এর কিন্তু মেজর ড্রব্যাক আছে, অনেকগুলো ডিরাইভস আছে, বিশেষ করে ভেরিয়েশন অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ভেরিয়েশন হয়, বা সাইক্লিক রেসপন্সটা কম হয়, নয়েজ বেশি থাকে।
তো এই বিভিন্ন চ্যালেঞ্জ আছে, হার্ডওয়্যার মডিফিকেশনের চ্যালেঞ্জ থাকে, ঠিক আছে না, মাল্টিপ্লিকেশন ডিভিশন অনেক কন্ট্রাস্টেড ডোমেনের ক্ষেত্রে এগুলো অনেক প্রবলেম। এই প্রবলেম গুলা সলভ করার জন্য সাধারণত ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এই চ্যালেঞ্জ গুলা আমাদের দূর করবে। কারণ এই যে অ্যাবভ যে লিমিটেশন আছে অ্যানালগের ক্ষেত্রে, ফিল্টারিং ইফেক্টের ক্ষেত্রে, তারপর অ্যাক্টিভ প্যাসিভ কম্পোনেন্ট, রেজিস্ট্যান্ট, ক্যাপাসিট্যান্ট, এগুলো এমপ্লিফাই, এগুলোর উপর ডিপেন্ড করে। এই সিগন্যাল প্রসেসিং গুলা, এই সিস্টেম গুলা অনেকটা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর মাধ্যমে এই চ্যালেঞ্জ গুলা দূর করা সম্ভব হয়েছে। বিশেষ করে ডিজিটাল সার্কিট এই যে লিমিটেশন গুলা আমাদের কম্পেয়ার টু দা ইজিলি হ্যান্ডেল করে। বিশেষ করে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড, সেমিকন্ডাক্টর, ইনভার্টার গেট এবং অন্যান্য ডিলে গুলা, এগুলো সাধারণত ডিজিটাল সার্কিটের মাধ্যমে ইজিলি কম্বাইন করে পার্টিকুলার জিনিসগুলোকে আমরা ডেভেলপ করতে পারি। এখন একটা বিষয় হলো এই ডিজিটালটা কেন করা হয়, প্রতিটা প্রসেসে আমি অ্যানালগ সবসময়, এই যে আমি কথা বলছি এটা কিন্তু অ্যানালগ সিগন্যাল, তোমরা শুনতে পারতেছো অ্যানালগ সিগন্যাল, কিন্তু মাঝখানে কতগুলো প্রসেস হচ্ছে, এই যে কমিউনিকেশন এস্টাবলিশ হচ্ছে, ডিজিটালে কনভার্সন হচ্ছে, অর্থাৎ কনভার্সন এখানে কম্পিউটার সিস্টেম আর কমিউনিকেশন তো আর আমার অ্যানালগ প্রসেস করতে পারবো না। তাকে ডিজিটাল সিগন্যালে প্রথমে ইলেকট্রিক্যাল সিগন্যাল, পরে বিটে কনভার্ট করে, সেখানে কনভার্ট করে তারপরে না প্রসেস করবে। এই যে আমি শুনতেছি অ্যানালগ, আবার ট্রান্সমিট করতেছি, আবার কি আমি অ্যানালগ ইনপুট করছি, তুমি অ্যানালগ আউটপুট শুনতে, মাঝখানে কিন্তু বিশাল একটা মেকানিজম ঘটতেছে, বিশাল একটা মেকানিজম ঘটতেছে। এই মেকানিজমটা ঘটার কারণে, অর্থাৎ এই যে প্রসেস করতেছে, এই প্রসেসটা মূল পার্টে কাজ করতেছে এই ডিজিটাল সিগন্যাল প্রসেসর, যেখানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন হবে সিগন্যাল প্রসেসিং এর মাধ্যমে, সেগুলোকে বিটগুলোকে প্রসেস করে আবার ডিজিটাল টু অ্যানালগ কনভার্ট করতে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের প্রসেস গুলোই করে। এখন অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের রোল কি? এখানে আমরা জানি স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, কোডিং, তাই না? সেগুলোকে আমরা ডিভাইড করব, ছোট পারে স্যাম্পলিং করব, সেই বিটগুলোকে আমি সাপোজ 2.7 আছে সেটাকে 3 তে নিয়ে যাবো, একটা আছে 2.4 টা 2 তে নিয়ে যাবো। এই যে একটা কোয়ান্টাইজ ভ্যালু দাও, ফিক্সড ভ্যালু দাও, এটাকে কোয়ান্টাইজেশন করবো, তারপর কোডিং এর মাধ্যমে এটা কোয়ান্টাইজ করে কোডিং এর মাধ্যমে পার্টিকুলার বিট আমরা জেনারেট করি। এই যে আমি স্যাম্পলিং করতেছি, কোয়ান্টাইজেশন করতেছি, এইটা কাজগুলো করে সাধারণত অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। এলএসবি বিট গুলোকে একটা স্পেসিফাই করবো, মিডিয়াম বিট গুলোকে একটা স্পেসিফাই করবো, এমএস গুলোকে একটা স্পেসিফাই করবো। এই যে কোডিং প্লাস স্পেসিফাই করা, আবার ডিজিটালের ক্ষেত্রে আবার হলো ফাংশনাল ডেরিভেশন গুলোকে অনেক ছোট আকারে করা যায়, যেমন বিশেষ করে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেজ মডুলেশন, এই ডিজিটাল ক্ষেত্রে ডেভিয়েশন করে নয়েজটা অনেক রিমুভ করা যায়। এইটাই যে রিমুভ করা যায়, এই কিন্তু আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর মাধ্যমে আমরা কাজগুলো করি। এখন আমরা তো অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন করলাম, এখন আমাদের যে ডিভাইস গুলা টার্মিনাল লেভেলে তো আর যে রিসিভ করবে তাকেও তো আবার ওই অ্যানালগ ফরম্যাটে শুনতে হবে। এই অ্যানালগ ফরম্যাটে যে শোনার জন্য যে কাজগুলা যার মাধ্যমে করবে সেটা হলো ড্যাক, অর্থাৎ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের মাধ্যমে এই কনভার্ট হয়ে ইকুইভ্যালেন্ট অ্যানালগ সিগন্যাল, তো মাঝখানে প্রসেস হয়ে ইকুইভ্যালেন্ট অ্যানালগ সিগন্যাল করে আমার পার্টিকুলার জিনিসটা আমি শুনতে পাবো, তাই না? এগুলো হলো ড্যাকের কাজ। তো এই ডিজিটাল সিগন্যাল প্রসেস, এটা হলো যদি ডিএসপি অ্যালগরিদম কনসেপ্ট করে ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারে, বিশেষ করে ফিনিট ইম্পালস রেসপন্স, কোন কারণে তোমাকে ডিলে করতে হচ্ছে, তুমি একটা ডিলে করলা না দুটা ডিলে করলা না, এগুলো ফিনিট ইম্পালস রেসপন্স, ডিজিটাল মাল্টিপ্লের মধ্যে কতগুলো তুমি ডিলে করবা, এই ডিলে করাটা সাধারণত ডিজিটাল সিগন্যাল প্রসেসের মাধ্যমে আমরা করতে পারি। অর্থাৎ কি 5টা ইম্পালস রেসপন্স দিলে না 2টা দিলে না 4টা দিলে, বলা যে মাইক্রোকন্ট্রোলার সাধারণত তুমি সুইচ টিপলে এত সেকেন্ড পর জিনিসটা এক্সিকিউশন হবে। এই যে ডিলেটা, এটা সাধারণত আমাদের ফিনিট ইম্পালস রেসপন্স বিভিন্ন ডিএসপি অ্যালগরিদম অ্যাপ্লাই করে আমরা ওই ডিলেটা এত সেকেন্ড পর বা এত সময় পর এক্সিকিউশন হবে। তো এই কাজগুলো করে সাধারণত এই ডিজিটাল সিগন্যাল প্রসেসের মাধ্যমে, ঠিক আছে না? ব্রডব্যান্ড অ্যাপ্লিকেশন করতে আমরা ইউজ করি।